ডিজিটাল পাঠশালা চ্যানেলে আপনারা শুনছেন অগাস্ট স্টিনবার্গের লেখা ক্ষতিপূরণ। সঙ্গেই থাকুন। কলেজের সবাই জিনিয়াস বলে ডাকত। একদিন সে নিজেকে আলাদা করে চেনাবেই সে ব্যাপারে কারোর বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু পরীক্ষায় পাশ করার পর ছেলেটি স্টকহোমে ফিরে যেতে বাধ্য হলো। সেখানে জাহাজ ঘাঁটিতে কাজ নিতে হলো। ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য যে গবেষণা প্রবন্ধ তৈরি করেছিল সেই কাজও আপাতত বন্ধ রাখতে হলো। কামাই রুজির বন্দোবস্ত খুব একটা ভালো না হলেও মনে মনে সে ভীষণ উচ্চাভিলাষী ছিল। চিন্তা করে দেখল এই উচ্চাভিলাষ বাস্তবায়নে বিয়ে করাটা খুব কাজে দেবে। কারণ জুৎসই একটা বিয়ে করতে পারলে টাকা পয়সার জন্য আর ফিরে তাকাতে হবে না। তাই সে বেছে বেছে নামি দামি পরিবারগুলোর সঙ্গেই বেশি খাতির জমাতো। উপছালা এবং স্টকহোম দুই জায়গাতেই তার একই রকম পরিকল্পনা ছিল। উপছালায় পড়াকালীন সবসময় সে তককে তককে থাকতো কারা নতুন ভর্তি হলো। কোনো অভিজাত ঘরের সন্তান ভর্তি হবার খবর পাওয়া মাত্র তার সঙ্গে ভীষণ ভাব জমিয়ে ফেলত। সেই অভিজাত সন্তানটিও খুব শীঘ্রই তার চাটুকারিতাকে পছন্দ করতে শুরু করত। এভাবে অনেকের সাথেই তার সুসম্পর্ক গড়ে উঠেছিল। প্রয়োজন মেটানোর প্রয়োজন মেটানোর মতো সুসম্পর্ক। গ্রীষ্মের ছুটিতে সে এসব অভিজাত বন্ধুদের গ্রামের বাড়িতে বেড়াতে যাবার নিমন্ত্রণ পেত। এই গ্রামের বাড়িতে যাওয়ার উপলক্ষটা ছিল উদ্দেশ্য পূরণের একটা মোক্ষম সুযোগ। প্রকৃতিগতভাবেই ওর মধ্যে সব ধরনের সামাজিক গুণাবলী বিকশিত হয়েছিল। সবার সঙ্গে খুব সুন্দর করে মিশতে পারত। গানের গলাও ছিল চমৎকার। বিভিন্ন খেলাধুলায় পারদর্শিতার পাশাপাশি মেয়ে পটানোর কাজটাও বেশ ভালোই জানা ছিল। ফলে নারী মহলে ও ছিল এক জনপ্রিয় চরিত্র। পকেটের অবস্থা যাই হোক না কেন, কাপড় জামা দেখে তা বোঝার উপায় নেই। দামি পোশাক আশাক পরে ফুলবাবুটি সেজে চলাফেরা করত। অবশ্য এজন্য ও কখনোই বন্ধু বান্ধব বা অন্য কারো থেকে টাকা ধার করত না। কিভাবে যেন ম্যানেজ করে ফেলত। নিজের ফুটানি জাহির করার সম্ভাব্য সবগুলো উপায়ই ও ব্যবহার করত। যেমন হয়তো খুব আজে বাজে দুটো কোম্পানির শেয়ার কিনলো, তারপরে যখনই সুযোগ পাবে তখনই বলে বেড়াবে যে তাকে স্টক হোল্ডারদের বাৎসরিক মিটিংয়ে যেতে হবে। গত 2 বছর যাবৎ ছেলেটিকে এক সম্ভ্রান্ত মেয়ের পেছনে সময় দিতে দেখা যাচ্ছে। মেয়ের বাপের টাকা পয়সা বিস্তর এবং সেগুলো হস্তগত করাটাই যে তার প্রধান উদ্দেশ্য সে ব্যাপারে কারোর দ্বিমত নেই। কিন্তু হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। যাবতীয় জাঁকজমক থেকে হুট করে কোথায় যেন হাওয়া হয়ে গেল ছেলেটা। কিছুদিন পর জানা গেল এক দরিদ্র কুমোরের মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে। এমনকি বাগদানও হয়ে গেছে। বন্ধুরা কিছুতেই হিসাব মেলাতে পারল না। ওর মতো উচ্চাভিলাষী ছেলে কিভাবে যে এ কাজ করল তার কোনো আগা পাঁচতলা খুঁজে পেল না। ওর সব পরিকল্পনাই তো গোছালো। এ ও এত সূক্ষ্ম চাল চেলে এতগুলো যে সাফল্য ধরা দেয়া শুধু কটা দিন সময়ের ব্যাপার ছিল মাত্র। চামচে খাবার তুলে নেওয়া হয়েছে, শুধু সেটা গলার্ধকরণ বাকি। অবশ্য ও নিজেও বুঝতে পারল না কিভাবে কি হয়ে গেল। স্টিমারের ফেরার সময় ছোটোখাটো একটা মেয়েকে দেখে সব কিছু এলোমেলো হয়ে গেল। এতদিনের পরিকল্পনা সব ভেস্তে গেল। মেয়েটাকে দেখার পর থেকেই মনে হচ্ছিল কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল, হাত পা অবশ হয়ে আসছিল। যা হোক, নিজেকে প্রবোধ মানানোর জন্যই হয়তো বন্ধুদের জিজ্ঞেস করলো, তোদের মনে হয় না মেয়েটা সুন্দর? বন্ধুরা অকপটে স্বীকার করলো তাদের সেরকম কিছু মনে হয়নি। কিন্তু ও ভীষণ বুদ্ধিমতী। একবার ওর চোখের দিকে তাকিয়ে দেখিস, ওর চোখের তারায় এক দুর্বোধ্য অভিব্যক্তি চোখে পড়বে তোদের। বন্ধুরা এবারেও তাকে হতাশ করলো। মেয়েটির চোখের দিকে তাকিয়ে তাদের বিশেষ কিছু মনে হয়নি। আর বুদ্ধির কথা বলা যাচ্ছে না, কারণ
তারা কখনোই মেয়েটিকে মুখ খুলতে দেখেনি। তবে বন্ধুরা যাই বলুক, প্রতি সন্ধ্যায় ছেলেটি কুমোরের বাড়িতে হাজির হয়। কুমোর ব্যাটা ভারী চালাক, কখন কাকে মদ দিয়ে ফেলে বলা শক্ত। সন্ধ্যাগুলো তাই কুমোরের পরিবারের সাথেই কাটে। ভালোবাসাকে হারাতে দেবে না সে। আশেপাশে কেউ না থাকলে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে। এ অভ্যাস অবশ্য আগে থেকেই তার রপ্ত করা ছিল, তবে এসবের বাইরেও মেয়েটাকে খুশি করার জন্য সে নানান রকম চেষ্টা করে। মেয়েটার সুই সুতো নিয়ে খেলা করে, গান শোনায়, ধর্মীয় নানা কাহিনী বলে, নাটকের গল্প শোনায়, আর এসব কিছুতেই সে মেয়েটার চোখে মৌন সম্মতি দেখতে পায়। ফলে তার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। মেয়েটাকে ভালোবাসার কবিতা লিখে উপহার দেয়, পড়ে শোনায়, আর আরও অনেক কিছু। এভাবেই ধীরে ধীরে ছেলেটি তার ভালোবাসার মন্দিরে নিজের গর্ব, অহংকার, বোধ, উচ্চাভিলাষ সব কিছু উৎসর্গ করল। এমনকি নিজের গবেষণা প্রবন্ধটিও। কিছুদিন পর তাদের বিয়ে হলো। বিয়ের দিন কুমোরের খুশি যেন আর ধরে না। গলা অবধি মদ পান করলো। মদ্যপ অবস্থায় নারী জাতি সম্পর্কে নানান অশালীন বক্তব্য আর চটুল রসিকতা করে এক বক্তৃতা দিল। কুমোরের জামাই কিন্তু তাতে মোটেও অসন্তুষ্ট হলো না। সে বরং এগুলোকে একরকম সহজ সরল খোশ মেজাজি আচরণ বলে ধরে নিয়ে শ্বশুরকে আরও প্ররোচিত করতে লাগলো। তার মনে হলো এই সাধারণ মানুষগুলোর মধ্যে নিজেকে আজ খুব হালকা লাগছে। ওদিকে বন্ধুরা বলল, ভালোবাসা, এরই নাম ভালোবাসা, ভালোবাসাই সব সম্ভব। এতদিনে দুজন দুজনার আর কোনো দূরত্ব বা বাধা নেই। 1 মাস গেল, 2 মাস গেল, সময় যে যে কোনো কোন দিকে দিয়ে যাচ্ছে তার কোনো গাছ পাথর নেই। ছেলেটি খুশিতে আত্মহারা। কি ছেড়ে কি করবে তাই ভেবে পায় না। সন্ধ্যার সময়টা দুজন একসাথে কাটায়। ছেলেটি মেয়েটিকে গান গেয়ে শোনায়, মেয়েটির প্রিয় বুনো গোলাপ ফুলের গান। গান শেষ হলে ধর্মকাহিনী আর নাটকের গল্প বলে। মেয়েটি বেশ আগ্রহ নিয়ে সব গল্প শোনে, কিন্তু কখনোই কোনো মন্তব্য করে না। চুপচাপ শুনে যায় আর কাপড়ের উপর সুই সুতোর ফুল তোলে। বিয়ের 3য় মাসে স্বামী স্ত্রীর অভ্যাসে খানিকটা পরিবর্তন লক্ষ্য করা গেল। স্বামী তার বিকেলবেলা ঘুমানোর পুরো অভ্যাসে ফেরত গেল। স্ত্রী কিন্তু একা থাকতে মোটেই ভালো লাগে না। স্বামীর পাশে বসে খুটখাট করে। স্বামী তাতে খানিকটা বিরক্ত হয়। নিজের চিন্তাভাবনাগুলো গোছানোর জন্য কিছুটা একাকিত্ব প্রয়োজন হয়। স্ত্রী মাঝে মাঝে স্বামীর অফিসে ফেরার পথে দাঁড়িয়ে থাকে। এ সময়টা তার খুব গর্ব হয়। সহকর্মীদের ছেড়ে রাস্তা পার হয়ে এসে স্বামী তার হাত ধরে। এই চিন্তাটা ভীষণ আনন্দ দেয়। বিজয়িনীর বেশে স্বামীকে নিয়ে বাড়ি ফেরে। 4র্থ মাসে স্ত্রীর প্রিয় গানটার উপর স্বামী পুরোপুরি বিরক্ত হয়ে উঠল। এক গান আর কতবার গাওয়া যায়। সে বরং একটা বই টেনে নিয়ে পড়তে থাকে। দুজনের মধ্যে তেমন কথাবার্তা হয় না। এক সন্ধ্যায় স্বামীকে একটা মিটিংয়ের অংশগ্রহণের জন্য যেতে হলো। সেখানে রাতের খাবারের আয়োজনও ছিল। বিয়ের পর এই প্রথম সে দীর্ঘ সময়ের জন্য রাতে বাড়ির বাইরে থাকতে হচ্ছে তাকে। স্ত্রীর বেশ মন খারাপ। স্বামী তাকে অনেক করে বোঝালো, বলল সন্ধ্যার সময়টা যেন সে আশেপাশের কোনো বান্ধবীর সাথে গল্প করে কাটায়, আর রাতে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ সব কাজ শেষে বাড়ি ফিরতে হয়তো গভীর রাত হয়ে যাবে। সন্ধ্যায় স্ত্রীর এক বান্ধবী এলো। রাত্রি 9টা পর্যন্ত তারা নানান গল্পগুজব করলো। সময় যেন কাটতেই চায় না। বান্ধবী এক সময় চলে গেল। সময় এবার আরও সভুগ গতিতে চলছে। কিন্তু স্ত্রীও প্রতিজ্ঞা করেছে স্বামী না ফেরা পর্যন্ত ঘুমোতে যাবে না। ড্রয়িং রুমে সোফার উপর এক কোণায় বসে রইল। শরীরে ক্লান্তি এলেও মনের অস্থিরতার কারণে ঘুম আসছে না। অতএব ওভাবেই বসে থাকতে হলো। কিন্তু এভাবে কতক্ষণ বসে থাকা যায়? সময় তো কাটছেই না। কি করা যায়? কাজের লোকের ঘরে উকি দিয়ে দেখলো অঘোরে ঘুমোচ্ছে। পুরনো ঘড়িটা টিকটক শব্দ করছে। কি করা যায়? সুই তো নিয়ে
সুই সুতো নিয়ে বসল কিছুক্ষণ, তাতেও মন বসাতে পারল না। ঘড়িতে তাকিয়ে দেখল মাত্র 10টা বাজে। নাহ, আর তো ভালো লাগছে না। এবার শুরু হলো ঘরময় অস্থির পায়চারি। আসবাবপত্র টানাটানি করে এপাশ ওপাশ করল। এত সব করেও যখন কিছুতেই সময় যাচ্ছে না, স্ত্রী তখন রীতিমতো অসহিষ্ণু হয়ে উঠল। আচ্ছা, বিয়ের মানে তাহলে এই? একটা মেয়েকে তার পরিবার পরিজন থেকে দূরে সরিয়ে এনে 3 রুমের একটা ঘরে বন্দি করে রাখা হবে, আর মেয়েটি স্বামী না ফেরা পর্যন্ত ঘুম ঘুম চোখে অপেক্ষা করবে, তাই না? উফ, অসহ্য। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে স্বামী তাকে ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। সে তো অযথা বাইরে গিয়ে ঘোরাঘুরি করছে না, গেছে অফিসের কাজে। এসব নিয়ে স্বামীর ওপর রাগ করাটা কি নিছক বোকামি নয়? কিন্তু স্বামী কি সত্যি এখনও তাকে ভালোবাসে? এই তো ২-১ দিন আগেই স্ত্রী যখন তাকে সুতার কাঠিমটা ধরে থাকতে বলল, কই, স্বামী তো রাজি হলো না। অথচ বিয়ের আগে সুতোর কাঠিম ধরে রাখাটা তার প্রিয় কাজ ছিল। আরও আছে, গতকাল লাঞ্চের আগে স্বামীর সাথে একবার দেখা করতে যাওয়ায় স্বামী ভুরু কুঁচকে ছিল না? হ্যাঁ, স্পষ্ট দেখেছে সে। তবুও সব কিছু না হয় ছাড়া গেল। কিন্তু এই যে আজ সে মিটিংয়ে গেল, মিটিংয়ের পর রাতে সেখানে খাওয়ার দরকারটা কি? স্ত্রীর চিন্তাভাবনা যখন এই পর্যায়ে পৌঁছালো রাত্রি তখন 10:30। হঠাৎ করেই তার মনে হলো, আচ্ছা, এমন চিন্তা তো আগে কখনো করেনি। সাথে সাথে আবার মন খারাপ হয়ে গেল। এবার আগের চেয়ে বেশি খারাপ হলো। একে একে নানান অসঙ্গতি চোখে ধরা পড়তে লাগলো। আরে, স্বামীকে আর আগের মতো মধুরভাবে কথা বলে না, আগের মতো গান গায় না, পিয়ানো বাজায় না। সর্বোপরি স্বামী তার কাছে মিছে কথাও বলছে আজকাল। এই তো সেদিন বলল বিকালে না ঘুমালে নাকি তার চলেই না, অথচ অনেক দিন ধরে সব সময়ই সে একটা ফ্রেঞ্চ নভেল পড়ছে, এমনকি বিকেলেও। উফ, স্বামী তাকে মিথ্যা বলেছে। এইসব চিন্তা করতে করতে রাত 11:30 বাজলো। চারিদিকে শুনশান নীরবতা এখন গায়ে কাঁটা হয়ে ফুটছে। কেমন যেন দম বন্ধ লাগছে। স্ত্রী উঠে গিয়ে জানালা খুলে রাস্তায় তাকালো। দুটো লোক দুটো মেয়ের সাথে দর কষাকষি করছে। এটাই তাহলে পুরুষের আসল চরিত্র। আচ্ছা, তার স্বামী যদি কখনো এমন করে, ভাবতেই গা শিউরে উঠল। স্বামী এমন করলে সে নিশ্চিত আত্মঘাতী হবে। ঝট করে জানালা বন্ধ করে দিয়ে সোফার উপর বসে পড়ল স্ত্রী। মনে পড়ল স্বামী একেবার তাকে বলেছিল, যে যেমন ভাবে সে তেমনই দেখে। সঙ্গে সঙ্গেই সব কিছু যেন পরিবর্তন মনে হলো। চারপাশে সব কিছু কেমন নতুন, ঝাঁ চকচকে দেখাচ্ছে। বিছানার উপর সবুজ চাদরটাকে মনে হচ্ছে যেন সবুজের ছায়া কোনো নির্মল মাঠ, আর তার ওপর রাখা বালিশ দুটো যেন ঘাসের উপর শুয়ে থাকা দুটো আদুরে বেড়ালছানা। ঘরের সব আসবাবের রোশনাই যেন দ্বিগুণ হয়ে গেছে। দেয়ালের ঝোলানো আয়নাটার উপর যে ছোপ ছোপ দাগ ছিল সেগুলো আজ উধাও। চিরুনি, পাউডার বক্স আর টুথব্রাশের গোড়ায় লাগানো রূপার প্রলেপ যেন আজ সোনার মতো ঝকঝক করছে। এমনকি ঘরে পরা জুতো জোড়াও এমন নতুন আর চমৎকার লাগছে যে ভাবাই যাচ্ছে না এগুলো পায়ে পরার জিনিস। ওহ, চারপাশে সব কিছু কত সুন্দর, কত নতুন, কিন্তু কিন্তু প্রাণের ছোঁয়াটা যেন একটু কম। স্বামীর সবগুলো গান তার জানা, সব কথা, এমনকি সব চিন্তাও তার পরিচিত। খেতে বসার আগে স্বামী কী বলবে, সন্ধ্যাবেলায় ঘুরে বেড়ানোর সময় কী বলবে, সব তার বোঝা হয়ে গিয়েছে। একই কথা, একই সব কিছু দেখতে দেখতে সে ক্লান্ত। আচ্ছা, কখনো কি সে ওই লোকটির প্রেমে পড়েছিল? হ্যাঁ, অবশ্যই পড়েছিল। তাহলে কি এই কথাগুলো, এই আচরণগুলোর প্রেমে পড়েছিল? একটা মেয়ে হিসেবে সে যে স্বপ্নগুলো দেখেছিল সেগুলো মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, তার স্বপ্নগুলোও মোটামুটি এমনই ছিল। তাহলে কি মৃত্যু পর্যন্ত এই বৃত্তাকার পথেই জীবন চলতে থাকবে? হয়তো তাই। কিন্তু কিন্তু ইয়ে মানে তাদের বাচ্চা কাচ্চা তো হবে।
এক সময়, তাই না? স্ত্রীর মুখটা জ্বলজ্বল করে উঠল। যদিও এখনো পর্যন্ত এমন কোনো সম্ভাবনা দেখা যায়নি, তবুও হবে তো একসময়। তখন তাকে আর এমন একাকী সময় কাটাতে হবে না। স্বামী তখন যত খুশি বাইরে থাক, যত খুশি বাইরে যাক, যখন খুশি ফিরুক, তাতে কিছু যায় আসে না। তার নিজের তো কথা বলার, সময় কাটানোর একজন থাকবেই। হয়তো মাতৃত্বই তাকে সুখী করতে পারবে। একজন পুরুষ বৈধ প্রেমিকা হয়ে থাকার চেয়ে মাতৃত্বের ব্যাপারটাও অনেক সুখী, মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদাপূর্ণ। ওই সময়টা স্বামী তাকে ভালো না বেসে পারবেই না, অথচ এখন সে আর আগের মতো ভালোবাসে না। এসব চিন্তা করতে করতে স্ত্রীর চোখ ছলছল করে উঠল, ঝুরঝুরিয়ে কাঁদতে শুরু করে দিল। স্বামী বাড়ি ফিরল রাত 11টায়। স্বামীর বাড়ি ফিরল রাত 1টায়। এতক্ষণ কান্নাকাটি করে স্ত্রী এখন অনেকটা শান্ত, কিন্তু তাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে স্বামী বেশ রেগে গেল। তার প্রথম কথাটাই হলো, এত রাত হয়েছে তবু ঘুমাতে যাওনি কেন? দেখতেই তো পাচ্ছ তোমার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করা মানুষ ঘুমায় কিভাবে? বাহ, চমৎকার যুক্তি। তো আমি কি তাহলে বাইরেও যেতে পারবো না? এ কথা জিজ্ঞেস করে স্ত্রীর দিকে ভালো করে তাকালো স্বামী। তুমি কি এতক্ষণে কান্না করছিলে? হুম, করবো না কেন? তুমি তো আমাকে আর আগের মতো ভালোবাসো না। স্ত্রীর গলায় স্পষ্ট অভিমান। মানে কি? আমাকে অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল বলেই কি তোমার মনে হলো তোমাকে আগের মতো আর ভালোবাসি না? রাতের বাইরে খাওয়াটা অফিসের কাজ হতে পারে না। ঠোঁট উল্টিয়ে স্ত্রীর প্রতিবাদ। হায় ঈশ্বর! তাহলে কি আমি বাইরে যাব না? উফ! মেয়েরা কেন যে এত অনধিকার চর্চা করে? অনধিকার চর্চা? তোমার প্রতি আমার অনুভূতিকে অনধিকার চর্চা মনে হলো তোমার? আমার আগেই খেয়াল করা উচিত ছিল। গতকালও তোমার অফিসে গিয়ে দেখা করার সময় এমন সন্দেহ হচ্ছিল। আর কখনোই তোমার সাথে দেখা করতে যাব না। স্বামী এবারে একটু হকচকিয়ে গেল। ভুল বুঝো না। আমি তো আমার প্রধান। স্ত্রী হাত পা ছুঁড়ে কান্না জুড়ে দিল। স্বামী বেচারা কী করবে ভেবে না পেয়ে হইচই করে কাজের লোককে ডেকে গরম পানির বোতল নিয়ে আসতে বলল, অথচ আনার পর ধমক দিয়ে রুম থেকে বের করে দিল। তারপর বোতল হাতে করেই হতভম্বের মতো দাঁড়িয়ে স্ত্রীর কান্না দেখতে থাকলো। কিছুক্ষণ পর নিজেও অশ্রু বিসর্জন শুরু করলো, গভীর তিক্ত বেদনাজাত অশ্রু। নিজের আচরণ, হৃদয়ের কঠিনতা, নানান রকম শয়তানি আর সর্বোপরি ভালোবাসার মোহময়তার কথা চিন্তা করে অশ্রু বিসর্জন করল সে। কিন্তু সূক্ষ্ম বিচার, তা ভালোবাসাকে হয়তো ঠিক মোহ বলা যাবে না, কারণ সে তো সত্যি স্ত্রীকে ভালোবাসে, তাই না? হুম, তা অবশ্যই ঠিক। ওদিকে আবার স্বামী যখন হাঁটু মুড়ে বসে গোমড়া মুখে স্ত্রীর চোখের উপর চুম্বন করছিল, তখন স্ত্রীও তো বলেছিল সে স্বামীকে ভালোবাসে। তাহলে তাহলে কিছু না, তারা নিশ্চয়ই একে অপরকে ভালোবাসে। এতক্ষণ যেসব হচ্ছিল সেগুলো নিতান্তই কিছু কালো মেঘ। সে মেঘ এখন কেটে গেছে। আসলে একাকী থাকার কারণেই এসব আজে বাজে চিন্তা উদ্রেক হয়। অতএব স্ত্রী মনে মনে সিদ্ধান্ত নিল সে আর কখনোই একাকী থাকবে না। দুর্যোগের ঘনঘটা কাটিয়ে তারা একে অপরের বাহুলগ্ন হয়ে ঘুমিয়ে পড়ল। স্ত্রী গালে মিষ্টি হাসির টোল দেখা গেল। পরের দিন স্ত্রী আর স্বামী অফিসে দেখা করতে গেল না। স্বামী কিন্তু দুপুরে খেতে এসে এ নিয়ে একটা কথাও বলল না। তবে অন্যান্য প্রসঙ্গ নিয়ে অন্য দিনের চেয়ে অনেক বেশি কথা বলল। কথা বলার সময় স্ত্রীর দিকে খুব একটা মনোযোগ ছিল না, বরং কিছুক্ষণ পর মনে হলো যেন সে একা একাই কথা বলছে। সন্ধ্যার সময় যৎসালাম প্রসাদের জীবনযাপনের লম্বা বর্ণনা দিয়ে স্ত্রীকে আনন্দ দেবার চেষ্টা করল স্বামী। তরুণীরা ব্যারনের সঙ্গে কিভাবে কথা বলে তা অভিনয় করে দেখালো। কাউন্টসের ঘোড়াগুলোর নাম একে একে বলে গেল। কিন্তু এসবের কিছুতেই স্ত্রীকে বিশেষ উৎসাহিত মনে হলো না। পরের দিন সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গবেষণা প্রবন্ধের ব্যাপারে বলল স্বামী। এরপর সে ধীরে ধীরে সন্ধ্যায় তাদের গল্পের সময়টা খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে
কথা বলার সময় পরিণত হয়ে গেল। একদিন বিকেলে স্বামী ভীষণ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। স্ত্রী এতক্ষণ ডাইনিং রুমে বসে অপেক্ষা করছিল আর উল দিয়ে কাপড় বুনছিল। হঠাৎ উলের বলটা হাতে নিয়ে হাত থেকে পড়ে গেল। স্বামী সে সময় সামনে দিয়ে যাচ্ছিল। উলের সুতা ছড়িয়ে তার পায়ে জড়িয়ে গেল। ভীষণ রেগে গিয়ে স্ত্রীর হাত থেকে উলের বোনা কাপড় টেনে নিয়ে সব কিছু সমেত উলের বলটাকে লাথি দিয়ে বাইরে ফেলে দিল। এমন নির্দয় ব্যবহারে স্ত্রী চিৎকার করে উঠল। স্বামীর রাগ যেন পড়ছেই না, গলা চড়িয়ে বলছে, এসব জঞ্জাল নিয়ে মাথা ঘামানোর মতো সময় তার নেই। স্ত্রীকে উপদেশ দিল লাভজনক কোনো কাজ করতে, পেশা জীবনে উন্নতি করতে চাইলে নিজের গবেষণা প্রবন্ধটা যে কোনো মূল্যে এবার সম্পূর্ণ করতেই হবে। এক্ষেত্রে স্ত্রী উচিত হবে এসব জঙ্গল নিয়ে বসে না থেকে কীভাবে সংসারের খরচ সামলানো যায় সে চিন্তা করা। বোঝাই যাচ্ছে পানি বেশ দূরে অবধি গড়িয়েছে। পরের দিন জল ভরা চোখে স্বামীর জন্য মোজা বানাচ্ছিল স্ত্রী। স্বামী বলে বসলো, এগুলো আরও কম দামে রেডিমেড কিনতে পাওয়া যায়। স্ত্রীর চোখের এবার জলের বাঁধ ভেঙে পড়ল। সে করবেটা কি তাহলে? কাজের মেয়েটাকে বলতে গেলে বাড়ির সব কাজই করতে হয়। রান্নাঘরে গিয়ে ওর সাথে হাত লাগানোর মতো যথেষ্ট কাজ রান্নাঘরে নেই। তবুও সে সবসময় নিজের গরজেই সব ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তাহলে তার কাছে স্বামী চায়টা কি? সে কি চায় কাজের মেয়েটাকে বিদায় করে দেয়া হোক? না না, তা নয়। তাহলে সে কি চায়? আসলে সে যে কি চায় তা নিজেও ভালো করে জানে না। তবে সে নিশ্চিত কোথাও একটা কিছু গণ্ডগোল হচ্ছে। না হলে সংসার খরচ এত বেশি হওয়ার কথা নয়। বর্তমানে যেভাবে চলছে সেভাবে চলা তাদের পক্ষে খুব বেশি দিন সম্ভব হবে না। আর তাছাড়া এত সব চিন্তায় নিজের গবেষণা প্রবন্ধের জন্য সে তেমন একটা সময় দিতে পারছে না। এসব চিন্তা করতে করতেই কিছুদিন যাবৎ মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে। যা হোক, স্বামীর স্বীকারোক্তির পর আবারও চোখের জল আর চুম্বন পরবর্তী শান্তি স্থাপিত হয়। তবে এরপর থেকে স্বামী ঘরের বাইরে অনেক বেশি সময় দিতে থাকলো। সপ্তাহে বেশ কয়েকদিন সন্ধ্যার অনেক পর পর্যন্ত বাইরে থাকে। কারণ হিসেবে ওই একটাকেই দাঁড় করানো হয়, প্রতিবার অফিসের কাজ। স্বামী অবশ্য ব্যাপারটাকে ইতিবাচকভাবেই দেখে। পুরুষ মানুষের নিজের ঠাট বজায় রেখে চলা উচিত। ঘরের বেশি থাকলে নিজের দাম থাকে না। সবাই তখন সস্তা মনে করে, একসময় অবজ্ঞা করতে শুরু করে। এভাবেই 1টি বছর পার হলো। তখনও পর্যন্ত তাদের সন্তান হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। স্বামী আজকাল একটা কথাই প্রায় মনে হয়, আগে যে বিভিন্ন মেয়ের সাথে পরিচয় ছিল এখন স্ত্রীর সাথে সম্পর্কটাও অনেকটা সেই রকমই হয়ে গেছে। তবে পার্থক্য শুধু একটাই, যে যেটাকে নিয়ে সংসার করছে সেটা নিতান্ত নির্বোধ আর বেশি খরচে। স্বামী স্ত্রীর মধ্যে এখন বলতে গেলে কোনো কথাই হয় না। যতটুকু হয় সেটা নিতান্তই প্রয়োজনীয় সাংসারিক কথাবার্তা। স্বামীর মনে হয় এর মাথায় বুদ্ধি বলতে কিছু নেই। এর সঙ্গে কথা বললে মনে হয় যেন নিজের সাথেই কথা বলছি। স্ত্রীর চোখের সৌন্দর্য, যেটা নিয়ে একসময় খুব উচ্ছ্বাস ছিল, সেই সৌন্দর্যের সে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ওটা আসলে মনের ভুল। ওর চোখের তারাগুলো একটু বড় বলেই ওরকম মনে হয়। আদতে ওর চোখে কোনো গভীরতা নেই, যেমন নেই বুদ্ধিও। স্বামী একসময় প্রকাশ্যে স্ত্রীর প্রতি তার এমন অনুভূতির কথা বলতে শুরু করলো। স্ত্রীর প্রতি ভালোবাসার কথাগুলো এমনভাবে বলতো যেন সেটা বহু আগের ক্ষয়ে গিয়েছে। অবশ্য যখনই এমন কথা বলতো তখনই সে হৃদয়ে একরকম যন্ত্রণা অনুভব করত। একটা অস্বস্তিকর, নির্মম, অনুশোচনাহীন যন্ত্রণা, যে যন্ত্রণার কোনো নাম নেই। তবে এসব নিয়ে সে বেশ গভীরভাবে চিন্তা করেছে। একদিন সব কিছুই শেষ হয়ে যায়, এই হলো চিন্তা পরবর্তী উপলব্ধি। তথাপি সে আরও চিন্তা করতে থাকলো, সব কিছুই যদি একসময় রঙহীন হয়ে যায় তাহলে স্ত্রীপ্রিয় গানগুলোর ব্যাপারেই বা তা ব্যতিক্রম হবে না কেন? ওই একই গান কাউকে যখন বছরে 365 দিন শুনতে হয় তখন তা পুরনো হতে বাধ্য। কিন্তু তাহলে কি
এ কথাও সত্য যে আমাদের ভালোবাসাও মরে যাচ্ছে? স্ত্রী তো সেরকমই বলে। না, না, কিছুতেই না। অবশ্য হতেও পারে। আমাদের বিয়েটা তো এখন শুধু একটা বিশ্রী চুক্তি হয়েই আছে। আমাদের তো কোনো সন্তান নেই। এরকম নানান সাত-পাঁচ ভেবে স্বামী একদিন এক বিবাহিত বন্ধুর সাথে এসব নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। হাজার হলেও তারা একই গোত্রভুক্ত। বিয়ে করেছে কতদিন হলো? ৬ বছর। আচ্ছা, এই দীর্ঘ সময় বৈবাহিক বিষয়ে কখনো বিরক্ত হয়নি? হতাম, ১ম দিকে হতাম। ছেলেপুলে হবার পর সেসব কেটে গেছে। তাই নাকি? তাহলে তো ছেলেপুলে না থাকার আমরা বেশ দুর্ভাগা মানতে হবে। উহ! ওহো! এ তোমাদের দোষ নয় দোস্ত, বউকে বলো ডাক্তার দেখাতে। বন্ধুর সঙ্গে আলাপ শেষে বাড়ি ফিরে বহুদিন পর স্ত্রীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলল স্বামী। স্ত্রী সব কিছু বুঝিয়ে বলার পর সে ডাক্তার দেখাতে রাজি হলো। ২ সপ্তাহ পর বাড়িতে এক বিরাট পরিবর্তন দেখা গেল। পুরো বাড়িতে যেন এক চঞ্চলতা ভর করেছে। ড্রয়িং রুমের টেবিলের উপরে এখানে সেখানে বাচ্চাদের পোশাক আলুথালু হয়ে পড়ে আছে। হঠাৎ করে কেউ ঘরে ঢুকলে সে এগুলো গোছানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পরে যখন দেখা যায় মানুষটা অন্য কেউ নয় তার স্বামী, তখনই সেগুলো আবারও যথাস্থানে ফিরে আসে। শুরু হয় নানান জল্পনা কল্পনা। বাচ্চার জন্য নাম ঠিক করতে হবে। ওরা মোটামুটি নিশ্চিত ছেলে সন্তানই হবে। সুতরাং ছেলেদের নামের তালিকা তৈরি করা হলো। অবশ্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে করতে হবে। স্ত্রীকে নিয়মিত ডাক্তার দেখাতে হবে, মেডিকেল বই বানাতে হবে, বাচ্চার খেলনা, দোলনা কিনতে হবে, আরও কত কী। অবশেষে সন্তানের আগমন ঘটল। সত্যি একটা ছেলে হলো। স্বামী যখন দেখল তার ছোট্ট বানর ছানাটি স্ত্রীর বুকে দুধ পান করছে, তখন একরকম শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে স্ত্রীর মধ্যে মাতৃত্ব আবিষ্কার করল সে। যখন দেখল স্ত্রী বড় বড় চোখ দুটি পরম মমতায় সন্তানের দিকে তাকিয়ে আছে, তখন মনে হলো স্ত্রী যেন সন্তানের মুখে চেয়ে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আর ঠিক তখনই সে নতুন করে অনুভব করল আসলেই স্ত্রীর চোখে গভীরতা আছে। সে গভীরতা এতটাই বেশি যে স্বামীর সমস্ত ধর্মকাহিনী আর নাটক দিয়েও তা পরিমাপ করা সম্ভব নয়। স্বামীর সমস্ত পুরনো ভালোবাসা, প্রিয় পুরনো ভালোবাসা নতুন স্ফুলিঙ্গের মধ্য দিয়ে জ্বলে উঠল যেন। নতুন সেই স্ফুলিঙ্গের নতুনতর একটা কিছু যোগ হয়েছে, যার খানিকটা সে অনুভব করেছে মাত্র, পুরোপুরি এখনও বুঝে উঠতে পারেনি। স্ত্রী যখন এটা সেটা নিয়ে ঘরের মধ্যে ছুটোছুটি করে তখন ওকে কি চমৎকার দেখায়। আর বাচ্চার যে কোনো সমস্যা কি অসাধারণ বুদ্ধিমত্তার সাথেই নানান সমাধান করে। সত্যি তার স্ত্রীর বুদ্ধিমতী বলতে হবে। ওদিন স্বামীর মধ্যেও কিছু পরিবর্তন দেখা গেছে। ইদানিং সে নিজেকে একজন দায়িত্ববান পুরুষ বলে ভাবে। ব্যারনের ঘোড়া আর কাউন্টসের ক্রিকেট খেলার গল্প না করে বরং সারাক্ষণ ছেলের গল্পই করে, সম্ভবত একটু বেশি করে। মাঝে মাঝে সন্ধ্যার সময় যখন বাইরে যেতে হয়, সেই পুরো সময়টা মন পড়ে থাকে ঘরের মধ্যে। অবশ্য এ কারণে নয় যে স্ত্রী বসে তার জন্য অপেক্ষা করছে, বরং এই ভেবে যে স্ত্রী এখন আর একা বসে অপেক্ষা করছে না। বাড়িতে ফিরে দেখে মা ছেলে দুজনেই পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটাকে মাঝে মাঝে একটু ঈর্ষাই হয়। নিজে বাইরে থাকার সময় কেউ একজন বাড়িতে একা বসে অধীরভাবে অপেক্ষা করছে, এই চিন্তার মধ্যে এক ধরনের অদ্ভুত আনন্দ আছে। যে আনন্দটা থেকে সে এখন বঞ্চিত। আর কারণ তো এই বাচ্চাটাই। যা হোক, স্বামী এখন চাইলে বিকেলে ঘুমাতে পারে, কারণ তার ঘুমানো বা না ঘুমানোর কারোর কিছু আসে যায় না। সে অফিসের কাজে বাইরে যাওয়া মাত্র পিয়ানো বের করে আনা হয়। সেই পুরানো বুনো গোলাপ গাছটা বা গোলাপ গানটা বাজানো হয়। সেই গানে আবার নতুনত্ব এসেছে, কারণ ছোট্ট হরল্যান্ড তো এই গান আগে শোনেনি। হারল্যান্ড আগে শোনেনি। তাছাড়াও অনেক দিন বাদে শোনার কারণে হারল্যান্ডের মায়ের কাছেও গানটা এখন নতুন বলে মনে হয়। স্ত্রীর এখন উল দিয়ে জামা কাপড় বোনার মতো যথেষ্ট সময় নেই। ঘরে এখন এমনিতেই রেডিমেড কেনা অসংখ্য ছোট ছোট জামা কাপড় রয়েছে। এইদিকে স্বামীও তার গবেষণা প্রবন্ধে অতটা সময় দেয় না। থাক, ওটা না হয় হারল্ড বড় হয়ে করবে। প্রায় সন্ধ্যাতেই স্বামী স্ত্রীকে পাশাপাশি বসে গল্প করতে দেখা যায়। তবে এটাকে এখন আর গল্প
না বলে আলোচনা বলাটাই ভালো, কারণ স্ত্রীও এখন কথা বলায় অংশগ্রহণ করে। সে জানে কোনো বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হবে, আর এটাও স্বীকার করে আগে সে নিতান্ত বোকাশোকা একটা মেয়ে ছিল, ধর্মকাহিনী কিংবা নাটক সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় চুপচাপ বসে থাকতো। স্বামীকে বহুবার বলারও চেষ্টা করেছে, কিন্তু স্বামী সে কথায় কান দেয়নি। স্বামী অবশ্য এখনও কান দেয় না। স্বামী স্ত্রী এখন একসাথে তাদের প্রিয় গানটা গায়। ফোকলা দাঁতের হাসি দিয়ে ছোট হ্যারল্ডও তাতে অংশ নেয়। সে হাসি যেন নতুন ছন্দ যোগায়। ছন্দের তালে ওরা গা এলিয়ে দেয়, সেই তালেই দোলা দেয় দোলনাতে। পুরোনো গানটা যেন ভীষণ জীবন্ত হয়ে উড়ে বেড়ায় ঘরময়। আপনারা শুনছেন ডিজিটাল পাঠশালা, সঙ্গেই থাকুন।